জেরুসালেম দেশ সম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন করা হচ্ছে। এপ্রিল থেকে মার্চ গণনা করা হবে নতুন অর্থ বছর। মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। জনগণের আস্থাকে ধারণ করে দায়বদ্ধতা নিয়ে এগিয়ে যাচ্ছে বিএনপি সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন। নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি সরকার, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। আজকে আমরা আলোচনার শিরোনাম ঠিক করেছি তারেক রহমান সরকারের 180 দিন। এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন, সরাসরি যুক্ত আছেন। আমি একটু তাদেরকে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, সরকার দলীয় সংসদ সদস্য। আছেন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন স্যার, আপনার কাছে আমি আসি। আজকে রিজভী আহমেদ 6 মাস যে পূর্তি উপলক্ষে একটি ব্রিফিংয়ে তিনি বলেছেন যে ধ্বংসস্তূপের উপর বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করেছে, নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। প্রতিশ্রুতি বাস্তবায়নের যে হার, সেটি 6 মাসে আসলে কতটা সফল হলো এই 6 মাসে যে পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আপনার মূল্যায়ন জানতে চাই। দেখুন, আমরা 6 মাসের আগে কিন্তু আমরা 30 দিনের আপনাদের টক শোতে এসেছি। আমার মনে পড়ে যে এই আপনার চ্যানেলে না অন্য চ্যানেলে সেটি ভুলে গেলাম, বাট আমরা 90 দিন, এরপরে সেটা পেরিয়ে 180 দিন। কনফার্ম তো বলা যায় না, বাট সিমিংলি আমাদের মুক্তিযুদ্ধের পরে গঠিত যে কোনো সরকারের যদি ইশতেহার বাস্তবায়নের কমিটমেন্টের জায়গাটা আমরা দেখি, এবং একইভাবে যে আন্ডারটেকিংস থাকে একটা ইশতেহারে, সেটা যদি হারও চিন্তা করি, আমার ধারণা এই সরকার সবচেয়ে বেশি নম্বর পাবে। আর আরেকটি বিষয় আমার উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে যে প্রেক্ষাপটটা রিজভী আহমেদ বলেছেন সেটি সঠিক। যে যদি এমন হতো যে একটা সাধারণ প্রক্রিয়ায় রাজনৈতিক সামাজিক অস্থিতিশীলতা নেই, লুটেরা তন্ত্রের বিপরীত দাঁড়িয়ে একটা ভঙ্গুর অর্থনীতি যদি না থাকতো, হয়তো বা এই গতিটা আরো বাড়তো। কিন্তু তারপরে আমি বলবো যে সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, কিন্তু একটা জায়গায় সরকার ঠিক থাকার চেষ্টা করেছে, সেটি হচ্ছে যে ইশতেহার যেটা দিয়েছিল সেটা বাস্তবায়নের প্রক্রিয়া একেবারে অবিচল থাকা। এবং প্রথম সভা থেকে আমি মনে করি সেটা অন্যতম উদ্যোগ ছিল। সবসময় যেটা আমরা বলছি যে হাতে থেকে নির্বাচনের কালি মুছে যাওয়ার আগেই কৃষি ঋণ মওকুফ হয়েছে। আপনারা বোধহয় নিশ্চয়ই জানেন যে বেগম খালেদা জিয়াও 5,000 টাকা কৃষি ঋণ মওকুফ করেছিলেন, এবং এবারে 10,000 টাকা করা হয়েছে। এরপরে যদি আমরা একটু ভেঙে ভেঙে দেখি যে এই ধরনের অর্থনৈতিক পরিবেশে বা ব্যবস্থাপনায় যে জায়গাটা সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার, সেটা হচ্ছে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামগুলোতে। অর্থাৎ সমাজের যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষ, তাদের জীবনমানকে কিভাবে আপনি উন্নত করতে পারেন, বা নানান ধরনের ইন্টারনাল এক্সটার্নাল এইড দিয়ে কিভাবে আপনি স্বাভাবিক করতে পারেন, সেই প্রক্রিয়া কিন্তু ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ছোট হলেও গুরুত্বপূর্ণ। যেমন আপনার ইমামদের যে বেতন দেওয়ার ব্যবস্থা করে, যদিও পাইলট আকারে, অথবা পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ব্যবস্থা, অথবা এক্সিস্টিং যে ফ্যাসিলিটিসগুলো দেওয়া হয় আমাদের বিভিন্ন, সেটার বাইরেও নানান ধরনের অথবা এনজিও ঋণ মওকুফের যে ব্যবস্থা, সবকিছু মিলে দেখবেন যে সরকারের পুরো প্রক্রিয়ায় এই পিছিয়ে পড়া মানুষগুলো ছিল। 2 নম্বরে আমি আসি যে আপনার ওভারঅল ইকোনমিতে কি করার চেষ্টা করা হয়েছে। আমি ডেভেলপমেন্ট সোশিওলজি পড়াই, অর্থনীতি একটু হলেও বুঝি, যে সেখানে কিন্তু আমরা একটা সংকুচিত বাজেট চিন্তা করছিলাম, কিন্তু 8 লক্ষ কোটি টাকার অধিক বাজেট দিয়েছে, এবং বাজেটের মধ্যে 9 লক্ষ কোটি টাকা। তো সেখানে দেখেন যে যেসব মানুষের নিত্য প্রয়োজনীয় যে পণ্য, আমার মনে হয় 60টি সবকিছু মিলে, তো সেগুলোতে কিন্তু সরকার এমনভাবে একটা ব্যবস্থাপনা তৈরি করেছে, 61টি পণ্য, সেগুলো শুল্ক কমিয়েছে। তো এবং সেটার উদ্দেশ্যটা কি? সাধারণ মানুষের জীবনমান নিশ্চিত করা। আবার যদি আমরা দেখি যে অর্থনীতিতে মেজর যে রিফর্মগুলো, বা যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে এত আলোচনা হলো, কিন্তু সরকারের সিদ্ধান্ত যে সঠিক, এবং আমার বলতে কোনো দ্বিধা নেই যে কয়েকজন ব্যক্তি বা অনেকেই কন্ট্রিবিউট করছেন, তাদের মধ্যে ওনার নামটা উল্লেখ করতে হবে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থাপনায়। এছাড়াও অর্থনৈতিক দিক থেকে এফডিআই যেমন আনার একটা প্রচেষ্টা হয়েছে, ইজ অফ ডুইং বিজনেস সেটাকে ইনক্রিজ করার চেষ্টা করা হয়েছে। আমাদের এবারে ইয়াতে জানেন আপনি যে আমাদের যেহেতু আইসিটি থেকে সরকারের ইনকামের প্ল্যান হচ্ছে আগামী 5 ইয়ার্সে 10% আইসিটিতে,
সেখানে আপনার আইসিটি অ্যাক্সেসরিজ যেটা, কারণ এই আন্দোলনটা ছিল জুলাইটা ইয়ুথদের একটা আন্দোলন, সেখানে এমপ্লয়মেন্টটা একটা মেজর ইস্যু ছিল। অনেকগুলো ইস্যু কিন্তু এবার বাজেটে এসেছে, যেমন ইনোভেশন ফান্ড, আমাদের এআই কে যুক্ত করে আমাদের আইডিয়া তরুণদের জেনারেট করার জন্য এআই আপনার এই ধরনের স্টার্ট আপে 500 কোটি টাকার ফান্ড দেওয়া আছে। আপনার সৃজনশীল অর্থনীতি, যে কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটালাইজেশন, এখানে 800 কোটি টাকার ফান্ড দিয়েছে। আবার সরকার একটা অন্যতম উদ্যোগ হচ্ছে যে আপনার এই চাকরি করব বা চাকরি দিতে পারলে ভালো, এই অ্যাপ্রোচটা যেখানে 1 কোটি জবের কথা বলা হচ্ছে সেই সিস্টেমের মধ্যে আনা হয়েছে। এবং এর বাইরেও আপনি যদি আসি যে ডিপার্টমেন্ট ওয়াইজ যদি আমি যাই, ধরলাম যে আমাদের এই অর্থনৈতিক ইয়ার বাইরে আপনি কি কি কাজ করছেন, আমি যেহেতু শিক্ষকতা করি কয়েকটা জিনিস একটু উল্লেখও করতে চাই। আপনি এই সময়ের মধ্যে একটা ডিবেট আমরা সামনে দেখেছি এসএসসি এবং এইচএসসি রেজাল্টের সময়, যে কোয়ালিটি কন্ট্রোল ভার্সেস নাম্বার, সেই নাম্বারের যে প্রসারতা সেটাকে কিন্তু কমানোর চেষ্টা করা হয়েছে। এবং এবারে ঠিক কোয়ালিটি এনশিওর করেও কিন্তু ভালো রেজাল্ট করেছে অনেকে, 60%-এর অধিক। সেই জায়গাটা একটা বড় সফলতা। শিক্ষা মন্ত্রণালয় আমাদের স্কিল ট্রেনিং এর ব্যবস্থা করছে, বিশ্ববিদ্যালয়গুলোতে ডিজিটালাইজ করার প্রক্রিয়া শুরু হয়েছে, ট্রেনিং এর প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার সরকারের অর্থায়নে আমরা এখন বিশ্ববিদ্যালয়ের টিচারদের ট্রেনিং এর প্রোগ্রাম করছি। বাংলাদেশে কোনো হায়ার ট্রেনিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট নাই, প্রবলেম আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য কোনো ট্রেনিং ইনস্টিটিউট নেই, সেটার জন্য উদ্যোগ নিয়েছে এবং জমি অধিগ্রহণ খুব শীঘ্রই হবে। তার মানে সবগুলো উল্লেখ করে একটা লম্বা ফেরিস্তে হবে। এটা গেল মোটামুটি। এবং যেমন টিফিনের ব্যবস্থা করা, স্কুল ড্রেসের ব্যবস্থা করা, ছোট ছোট কাজ, কিন্তু এই ইস্যুসগুলো অনেকগুলো অ্যাড্রেস করা গেছে। এরপরে আপনি ধরেন যে আন্তর্জাতিক সম্পর্ক বিনির্মাণের ক্ষেত্রে অনেক ধরনের কথা আমরা শুনেছি যে কেমন করে হবে, কোন দিকে যাবে। সর্বশেষ আজকে যদি ভারতের পত্রিকাগুলো দেখেন আপনি, প্রধানমন্ত্রীর সফরে কিন্তু সবার আগে যে বাংলাদেশ থাকা উচিত সেটার কথা কিন্তু বলছে। অর্থাৎ শেখ হাসিনার প্রত্যাবর্তনের সাথে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যেভাবে একজন ফ্যাসিস্টের বিচার হওয়া দরকার, স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া, সেটা করার চেষ্টা করা হয়েছে। এবং একটা যে আমাদের রিশেপিং অফ ইন্টারন্যাশনাল রিলেশন সবার আগে বাংলাদেশে রেখে সেটা কিন্তু করার চেষ্টা করেছে, বাংলাদেশ সরকার করেছে। এরপরে ধরেন যে আমাদের দ্রব্যমূল্য, ইয়াস, খুব দ্রুত সরকারকে রমজানে একটা ব্যবস্থা নিতে হয়েছিল। প্রথম দিকে একটু ইস্যুস ছিল, মাত্র কয়েকদিন, বোধহয় অল্প কয়েকদিন পরেই রমজান এসেছিল, সেটাকে অ্যাড্রেস করেছে। ঈদের সময় ধরেন ছোট ছোট উদাহরণ যদি আমি দিই, যে এই যে ট্রেড ইউনিয়নগুলোতে বা সিরিয়াসলি কম্পেনসেশন করা হচ্ছে গার্মেন্টস সেক্টরের এমপ্লয়ীদের জন্য, সেটা একটা অন্যতম স্বস্তির জায়গা সরকারের ছিল। এরপরে আপনি দেখেন যে এই আমরা যে গ্যাসের যে সমস্যাটা বলছি, একটু ওভারল্যাপ হলেও এখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, এইটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে এইটা বোধহয় এই সরকারের একটা ব্যর্থতা। অবশ্যই হয়তো বা আরো ইফিসিয়েন্সি ডেভেলপ করার স্কোপ ছিল, আরো মনিটরিং এর স্কোপ ছিল, কিন্তু এটা তো ঠিক, এটা একটা ঐতিহ্যবাহী সমস্যা এই সরকারের ঘাড়ে এসে পড়েছে এবং সময়টাও কম। আমার ধারণা, আমি জ্বালানি মন্ত্রীর কথায় রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই, এবং একই সাথে প্রধানমন্ত্রী নিজে ইনভলভ হয়েছেন মালয়েশিয়ার পেট্রোনাস থেকে এখানে গ্যাস এবং তেলের ব্যবস্থা করা যায় কিনা সেটার চেষ্টা হচ্ছে, হয়তো সেটা লাঘব হবে বলে আমরা আশা করি। আরেকটি জিনিস আমি একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে স্বাস্থ্যক্ষেত্রে যখন 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথাটা আসলো, সেটা একটা অবাস্তব মনে হয়েছিল। বা যেটা বেগম খালেদা জিয়া প্রত্যেকটি যে উপজেলায় 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল করেছিলেন, সেটা এখন 150 শয্যা বিশিষ্ট হাসপাতালে যাওয়ার কথা। সেখানে কিন্তু একটা গভর্নমেন্ট সফলতা দেখিয়েছে। এর বাইরে আপনি স্পোর্টসে দেখেন, আপনি আবার স্পোর্টস অ্যান্ড কালচারে নতুন করে ফিরেছে, জুলাই জাদুঘর উদ্বোধন হয়েছে, স্কুল কলেজে। আমি আজকে দেখলাম যে আমাদের জায়গাগুলোতে আসলে অসফল, আমি ওই সেদিকে যাব, মানে সেদিকে অবশ্যই বলতে হবে। আমি একটা জিনিস শেষ করে নিই, যে আজকেও দেখলাম যে এই যে মব সংস্কৃতি তৈরি হচ্ছে, একটা বিপ্লবের পরে কোথায় থামতে হবে, কোথায় পুনর্গঠনে ভূমিকা রাখতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আজকে দেখলাম একটা সার্কুলার এসেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনে, যে সব বিশ্ববিদ্যালয়ের কাছে একটা অ্যাকশন প্ল্যান চাওয়া হয়েছে, ক্রীড়া, সংস্কৃতি, এই বিষয়গুলোতে বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে শিক্ষার্থীদের এনগেজ করবে। তার মানে সব সেক্টরেই কিন্তু চেষ্টা করেছে। আর যেহেতু আপনার ওটা পরে শুনতে চাচ্ছেন, যখন আসবো তখন আপনার কাছে এই বিষয় নিয়ে আলোচনা করবো। আমি একটু মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, আপনার কাছে একটু আসি, যে আসলে আপনি তো সরকারের একজন সংসদ সদস্য, কিন্তু 80 দিনের সরকারের যে পরিকল্পনা, সেখানে আসলে যদি নির্মোহভাবে বলেন যে কতটুকু তারা সফল হয়েছে, কোন কোন জায়গায় অসফল বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দেশ টিভির দর্শক শ্রোতা এবং আমার বিজ্ঞ সহ আলোচককে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, সরকারের 180 দিন খুব বেশি সময় না, খুব কম সময়। আর আমরা একটি
মানে আমাদের একটা বড় সমস্যা ছিল যে আমরা একটা ধ্বংসস্তূপ পেয়েছি, মানে এমন একটি রাষ্ট্র কাঠামো পেয়েছি যে রাষ্ট্র কাঠামো সব কিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ফ্যাসিস্ট আমলের যে যারা তারা এই কর্তৃত্ববাদী শাসকরা তারা এই দেশটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছিল। আপনি দেখেন আমরা যে যতগুলো রাষ্ট্রীয় সংস্থা ছিল সব কিন্তু একেবারে ভেঙে পড়েছিল। সেই ধ্বংসস্তূপ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যেরকম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা দিয়েছিলেন একটি বাংলাদেশ গঠনে, বাংলাদেশ বিনির্মাণে, ঠিক তেমনি বেগম খালেদা যে ভিশন 2030 দিয়েছিলেন, ঠিক তেমনি আমাদের নেতা তারেক রহমান 31 দফা রাষ্ট্র কাঠামোর 31 দফা কর্মসূচি দিয়েছিলেন এবং নির্বাচনের আগে কিছু ইশতেহার দিয়েছিলেন। 31 দফার বাইরেও আমরা কিছু মানে নির্বাচনী ইশতেহারে আমাদের কিছু ছিল, সেই কাজগুলো আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। যেরকম আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে দেশের অর্ধেক জনসংখ্যা নারী, ভোটের কালি শুকানোর আগেই আমরা কিন্তু সেই নারীদেরকে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছি। প্রথমে পাইলট প্রকল্প শুরু হয়েছিল, এখন সারা দেশে শুরু হয়েছে, সব উপজেলায় মানে কাজ শুরু হয়েছে। আমরা আমাদের টার্গেট আছে যে এই অর্থ বছরে আমরা 41 লাখ এই কার্ড বিতরণ করব। তারপর কৃষক কার্ড বিতরণ চলছে, তারপর প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড বিতরণের দেওয়ার চলছে। আর হলো ইতিমধ্যে বাংলাদেশ এই সরকারটি একটি জনবান্ধব সরকার, কল্যাণমূলক সরকার হিসেবে সারা দেশের জনগণের কাছে, বিশেষ কৃষকদের কাছে, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কিন্তু প্রাধান্য পেয়েছে। আপনি দেখেন কৃষকদের কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। গতকালকে আমি আমার পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গিয়েছিলাম, মৎস্য অবমুক্ত করেছেন এবং ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে ছিলেন। আমি সারাদিনই ওনার সাথে ছিলাম। উনি সেখানে আমার ঠিক প্রথম যে উনি যে কর্মসূচিটি শুরু করেছিলেন মির্জাপুরের সেখানে চেয়ারম্যানবাড়ি ঘাট, সেখানে মৎস্য পোনা অবমুক্ত করার পর সেখানে নদীর ব্রহ্মপুত্র নদীর অপর পারে আমার নির্বাচনী এলাকা দক্ষিণ গফরগাঁও এবং গফরগাঁও অপর পারে হাজার হাজার মানুষ ছিল। তারপরে আমাকে নিয়ে সব নিরাপত্তা বেষ্টনী ডিঙে উনি একটি এর মধ্যে উঠে যান, তারপর হ্যাঁ উঠে যান, তারপর সেটা মধ্যে আমাকে ডেকে নেন। আমাকে ডেকে নিয়ে সেখানে আমার ওই অঞ্চলের আমার নির্বাচনী এলাকা মানুষের উদ্দেশ্যে উনি হাত মেরে তাদেরকে অভিনন্দন জানান এবং উনি বক্তব্য শেষে আমি আশ্চর্য হয়ে গেছি যে আমি ওনাকে আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ওনার সাথে আমি কথা বলেছিলাম আমার এখানে দুটো ব্রিজ দরকার, একটি মুনিয়াকান্দা এবং মির্জাপুর টাঙ্গাবো এবং দত্তরবাজার মুনিয়াকান্দা। উনি বক্তব্য দেওয়ার সময় সেটি ভুলে গিয়েছিলেন। বক্তব্যের পরে স্টেজ থেকে নেমে গিয়ে পরে আবার উনি উঠেছেন, উঠে মাইক নিয়ে তারপর এই দুটি ব্রিজ নির্মাণের ঘোষণা দিয়ে এসেছেন। অর্থাৎ এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত জনবান্ধব এবং প্রত্যেকের ব্যাপারে যে দেশের যে সমস্যাগুলো, দেশের যোগাযোগ ব্যবস্থা বলেন, অবকাঠামো বলেন, সব কিছুর ব্যাপারে খুবই আন্তরিক। আরেকটি জিনিস, এর পরবর্তীতে মৎস্য অবমুক্তকরণ বা মৎস্য চাষিদের মধ্যে উনি সার্টিফিকেট বিতরণ, পুরস্কার বিতরণ, মৎস্য পোনা বিতরণ সব কিছু করেছেন। পরবর্তীতে কিশোরগঞ্জ স্টেডিয়ামে একটি কর্মসূচি ছিল, সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, খতিব এবং যাজকদের মধ্যে উনি ভাতা প্রদান অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আপনি দেখবেন যে সারা দেশে আগে প্রথমে শুরু হয়েছিল আমাদের একটি ইউনিয়নে একটি মসজিদ, পুরোহিত এবং যাজকদের মধ্যে, এখন 15টা ইউনিয়নে শুরু হয়েছে। পর্যায়ক্রমে সবগুলোতে সেটা কাভার করা হবে। আরেকটি জিনিস আপনি খেয়াল করবেন যে স্বাস্থ্য খাতে গতকালকে বক্তব্য দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করলাম, আমি ওনার বক্তব্য শেষে তারপর উনি ওনার গাড়িতে আমাকে তুলে নিয়েছেন। তো গাড়িতে মানে কথা বলছিলাম, উনি বক্তব্য দেওয়ার সময় বললেন এতদিন যেসব 31 শয্যা বা 51 শয্যা বিশিষ্ট 50 শয্যা হাসপাতাল ছিল সেগুলি ঘোষণা দিয়েছেন উনি 101 শয্যা বিশিষ্ট হাসপাতাল করবেন। সেই কার্যক্রম ইতিমধ্যে চালু রয়েছে এবং বিভিন্ন 500 শয্যাকে 1000 শয্যা করা, বিভিন্ন শয্যা বাড়ানো এবং সেই যে ঔষধ সরবরাহ এবং অবকাঠামো এবং যে মেশিনারিজ এবং স্বাস্থ্য খাতে একটা আমূল পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন। কিন্তু গতকালকে উনি বক্তব্যে বলেন 151। আমি একটু মানে কনফিউজড হয়ে গিয়েছিলাম। তারপর গাড়িতে আমরা যখন আলাপ করছিলাম তখন উনি বললেন যে না, 151 সদস্য, আমি 51 শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রতিটি উপজেলা হবে, সেটা কিন্তু গতকালকে উনি প্রথম ঘোষণা করলেন। তো আমরা অনেকেই কনফিউজ ছিলাম আসলে উনি মানে আমরা হোয়াট উই থিঙ্ক টুডে, আমরা যেটা আগামীতে চিন্তা করবো তিনি সেটি আজকেই চিন্তা করেছেন। এই যে উনি 31 দফা দিয়েছেন, উনি কিন্তু সেই প্রবাসে থেকে দীর্ঘদিন এই পরিকল্পনা সাজিয়েছেন। গতকালকে উনি তখন বললেন যে এই 151 হবে
এবং সেখানে নারী শিশুদের জন্য আলাদা বেড হবে এবং সেখানে ডায়ালিসিস সহ বিভিন্ন রকমের বিশেষায়িত সুবিধা থাকবে। তো মানে এমন তারপর সব প্রোটোকল ভেঙে, আমি সারাদিন ওনার সাথে ছিলাম, সব প্রোটোকল ভেঙে উনি মাঝে মধ্যেই মানে রাস্তায় গাড়ি থামিয়ে, আমি রাস্তায় যে উচ্ছ্বাস দেখেছি, আমি রাজনৈতিক নেতাকর্মীর চেয়ে অনেক বেশি দেখেছি সাধারণ মানুষ খালি গায়ে, মা বোন যাদের পায়ে অনেক গায়ে জামা নাই, অনেক কৃষক ভাইদেরকে দেখেছি, অনেক নারীদেরকে দেখেছি যাদের জামা কাপড় মানে খুব ভালো না, এবং শিক্ষার্থীদেরকে, উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়েছিল এবং সবাই মানে প্রধানমন্ত্রীকে দেখে, আমরা রাত্রে যখন ফিরছিলাম তখনও হাজার হাজার নারী শিশু সাধারণ শিক্ষার্থীরা রাস্তার পাশে ছিল। এবং মাঝে মধ্যেই উনি প্রোটোকল ভেঙে একটি স্কুলে ঢুকে গিয়েছেন, তারপর বিভিন্ন জায়গায় যারা দাঁড়িয়েছিল তাদেরকে ডেকে ফুটবল উপহার দিয়েছেন, খেলার সামগ্রী উপহার দিয়েছেন। এরকমভাবে মানে উনি যে জনসভা ছিল, সেই প্রথম জনসভা থেকে সেই শোলাকিয়া পর্যন্ত উনি গিয়ে সাধারণ জনগণের সাথে হাত মিলেছেন, কর্মর্দন করেছেন, সকল প্রোটোকল ভেঙে এবং মানে নিরাপত্তা বেষ্টনী ভেঙে। তো এই এমন প্রধানমন্ত্রী কবে দেখেছেন? রাস্তায় আপনার ট্রাফিক জ্যামে আটকা থাকেন। তো আমি বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী একটি দেশে পদার্পণ করেই বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। ওনার একটি মহাপরিকল্পনা আছে, সেই পরিকল্পনাটা হলো দেশ গড়ার মহাপরিকল্পনা। এবং উনি বলেছেন করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। সেই স্লোগানটি সে আজকে পর্যন্ত দিয়ে যাচ্ছেন। ওনার এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর এই বাংলাদেশটাই সবচেয়ে অগ্রাধিকার, বাংলাদেশের মানুষের অগ্রাধিকার এবং একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন ওনার অগ্রাধিকার। এবং ইনশাল্লাহ 6 মাস খুব যথেষ্ট সময় না হলেও আমরা যে উল্লেখযোগ্য পদক্ষেপগুলো নিয়েছি, ইনশাল্লাহ আমরা আগামী এই 4.5 বছরের মধ্যে ইনশাল্লাহ একটি নতুন বাংলাদেশ আমরা ধন্যবাদ পারবো। জি, আমি অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন স্যার, আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে আসলে যে প্রতিশ্রুতির বাস্তবায়ন করছেন, কিন্তু যে সংকটগুলো, কি ধরনের সংকট দেখেন বা চ্যালেঞ্জ দেখেন আগামীতে? আমি একটু বিরতি থেকে এসে উত্তরটা নিতে চাই। প্রিয় দর্শক, জেড এস আলম দেশ সাম্প্রতিক নিচ্ছি একটু ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। জেড এস আলম দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি আমি ডক্টর আব্দুল আল মামুন স্যার। আপনার কাছে প্রশ্ন ছিল যে প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি আসলে সামনের চ্যালেঞ্জগুলো কি সরকারের সামনে, সেগুলো আসলে কিভাবে উত্তরাবে? তার আগে বাচ্চু ভাই যে জিনিসটা বললাম, একটু ট্যাগলাইন দিয়ে শুরু করি। সেটা হচ্ছে দি প্রসেস হি হ্যাজ স্টার্টেড, এটা উনি যেটা শুরু করেছেন, এটা একটা নতুন রাজনৈতিক সংস্কৃতির বিনির্মাণ। একজন পরিবর্তিত, পরিশীলিত, আরো পরিণত, ওয়েস্টার্ন জ্ঞানে সমৃদ্ধ একজন নেতার জ্ঞান এবং আচরণের সমন্বয়ে নতুন একটা রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণের কিছু উদাহরণ উনি দিলেন। প্রথম উদাহরণটা সৃষ্টি হয়েছিল যখন উনি 25 তারিখে এসে মঞ্চে ওনার জন্য যে নির্ধারিত চেয়ার সেটা সরিয়ে রেখে উনি একটা সাধারণ চেয়ারে বসলেন। আমি মঞ্চের পাশেই ছিলাম, তার আগে ডকুমেন্টেশনের কাজ করছিলাম। ওই দিন আমার মনে হয় সামথিং উড হ্যাপেন। এবং তারপরে আপনার ধারাবাহিকভাবে উনি অনেকগুলো কথা বলেছেন। আমি মোটা দাগে বলি যে শুধুমাত্র যে ভিআইপি রাজনীতির সংস্কৃতি, সেটা খাবারে, শিশুদের সাথে মেশার ক্ষেত্রে, খাল খননের ক্ষেত্রে, মৃতব্যয়িতার ক্ষেত্রে, লাঞ্চ, ফেমাস লাঞ্চ, আমরা ফেমাস বলতে বলতে অনেক খাবার। আর তারেক রহমান সাহেবের ফেমাস লাঞ্চ হচ্ছে, যারা করেছেন ইনক্লুডিং মি, ইউ উইল বি ডিসঅ্যাপয়েন্টেড যদি 2-3 দিন আপনি ওখানে যান। তো সেখানে সবকিছু মিলে যেটা নতুন রাজনৈতিক সংস্কৃতির বিনির্মাণ করছেন, সেখানে বিএনপির নেতা এবং কর্মীদের জন্য একটা চ্যালেঞ্জ। এটা উনি যেটা করছেন সেটা থেকে শিখতে হবে। আমাদের মাননীয় এখানে এমপি আছেন, তার আগে মন্ত্রীদের শিখতে হবে যে তারেক রহমান কোন মডেলের রাজনীতি করছেন। আমরা রাজনৈতিক সংস্কারের কথা বলছি, জুলাই আন্দোলনের চেতনার কথা বলছি। চেতনার জায়গাতে এটা যে আপনার রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন প্রথমে ব্যক্তি থেকে শুরু হয়, তারপরে পরিবার, তারপরে সমাজ, দেশে যায়। কিন্তু ঐতিহ্যগতভাবে, পারিবারিকভাবে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেন, ম্যাডাম খালেদা জিয়াকে দেখেন, একই ধারাবাহিকতায় চলছে। এবং একটু আমরা যখন অফলাইনে কথা বলছিলাম যে অনেক দুর্নীতির গল্প শুনলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, মিতব্যয়িতা, সাধারণ জীবনযাপন আনপ্যারাল, এটা কেউ প্রশ্ন তুলতে পারেনি। ম্যাডাম খালেদা জিয়াকে আমরা যে একটা অন্যায্য মামলায় নিয়ে যাওয়া হয়েছিল, একটা সাজানো মামলা, কিন্তু কিছুই তো পাইনি ওনার অ্যাকাউন্ট থেকে। সেম তারেক রহমানের ক্ষেত্র। এই যে রাজনৈতিক সংস্কৃতির বিনির্মাণ, আমি উদাহরণটা এই জন্য দিলাম যেখানে যিনি এমপি বসে আছেন ওনাকে এটা বুঝতে হবে যে কোন ধরনের রাজনীতির চাহিদাটা কি। একটা বুদ্ধিভিত্তিক রাজনীতি এবং রাজনীতির ডেফিনিশন যে পরিবর্তন হয়েছে তরুণদের মধ্যে, এটা বোঝা ওনাদের জন্য চ্যালেঞ্জ। এবং যে এক্সাম্পল সেট করছে, শুধু পোশাকে পরিবর্তন করে প্রধানমন্ত্রী যে ধরনের টি শার্ট পরছেন, এই টি শার্ট পরলে তো হবে না, আপনাকে তার জীবনকে অনুকরণ করতে হবে, তার জীবন ধারণ, জীবন মান, দর্শনকে অনুকরণ করতে হবে। এবং সবচেয়ে বড় এক্সাম্পল বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে লেখা বইগুলো। এবং আস্তে আস্তে সেটা কিন্তু যেতে হবে
এই এমপি থেকে তার দলে এই যে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, প্রশাসক থেকে শুরু করে একদম নিচের স্তরে। তবে এটি ঠিক, এই রাজনৈতিক সংস্কৃতির ইতিহাস যদি আপনি পড়েন, খুব ধীরে এই পরিবর্তনটা হয় এবং সেখানে এমপ্লয়মেন্ট তৈরি করতে হবে বিএনপি নেতা কর্মীদেরকে। যে অভিযোগগুলো তৃণমূলে হচ্ছে, এটা অন্যান্য যে কোনো সময়ের চেয়ে কম, বাট সেটিকে আরো এই প্রধানমন্ত্রীর যে চেতনা, প্রধানমন্ত্রী যে ধরনের রাজনৈতিক দর্শন বিনির্মাণ করছেন, সেটি এটা গ্রহণ করা বিএনপি নেতা কর্মীদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। তথাকথিত এক্সটর্শনের রাজনীতি থেকে বেরিয়ে সেই ধরনের রাজনীতিতে এটা অনেক বড় চ্যালেঞ্জ, এটা পার্টিগতভাবে বলছি আমি। দ্বিতীয়, আপনি আসলে মিন করেছেন যে সরকারের চ্যালেঞ্জগুলো কি, যেহেতু 180 দিনের আমরা আলোচনা করছি, সেখানে আমি মনে করি যে বড় চ্যালেঞ্জের ধ্বংসস্তূপ থেকে 16 বা 17 বছর, সাথে যে 2 বছর দিকহীন বলবো এই কারণে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্বটা ছিল একটা নির্বাচন, সেই জন্য খুব ফাইন্যান্স, ইকোনমি এগুলোতে তাদের ওরকম দিক নির্দেশনামূলক টার্গেট সেট করা সম্ভব ছিল না, করেওনি। সবকিছু মিলিয়ে এরকম একটা আর্থসামাজিক অবস্থা পুনর্নির্মাণ 6 মাসে মূল্যায়ন করা কঠিন। চ্যালেঞ্জটা হচ্ছে পুঁজির, চ্যালেঞ্জটা হচ্ছে অর্থের, চ্যালেঞ্জটা হচ্ছে ওভারঅল স্ট্যাবিলিটির, এটা একটা চ্যালেঞ্জ। আর একটা হচ্ছে যে ইদানিং আমার মনে হয় ঠিকই আমি বলছি যে 6 মাসের সরকারের প্রথম 6 মাসের মধ্যে যদি বিরোধী দলের নেতা সচিবালয় পর্যন্ত পৌঁছে যান, এটি কিন্তু রাজনৈতিক অপরিপক্কতা যেমন, তেমনি অশনি সংকেত। একটা হচ্ছে রাজনৈতিক প্র্যাকটিসটা কিভাবে ইভলভ করে। ওখানে ঢাকা মহানগরের অন্য কোনো নেতা যেতে পারতেন, এনসিপির কোনো নেতা যেতে পারতেন, কিন্তু সরাসরি বিরোধী দলীয় নেতা নন। তারপরে কোথায় যাবেন? দ্যাটস এ বিগ কোয়েশ্চেন, কারণ ওই পর্যায়ে দেশ এখনো যায়নি। সো অতি উৎসাহী রাজনৈতিক যে অভিলাষ বা সরকারকে ব্যর্থ দেখানো, এটার বিপক্ষে সরকারের যে উন্নয়ন কর্মসূচি, ভাবনা এবং অনেক লিমিটেশন সত্ত্বেও যে কাজগুলো করার চেষ্টা করছে, সেটাকে অফলাইন, অনলাইন, মিডিয়াতে এবং সামাজিকভাবে ছড়িয়ে দেয়া, প্রত্যেকটি মানুষের কাছে এই বক্তব্যের মাধ্যমে নিয়ে যাওয়া, এটি একটা, তার মানে যেটা বোঝাতে চাচ্ছি, অপতথ্য এবং কুতথ্য দুটোর বিপরীতে সরকারের যে আন্ডারটেকিংস বা অ্যাক্টিভিটি বা যে সরকার কর্মসূচি গ্রহণ করছে, সেটিকে জনসাধারণের সামনে নিয়ে যাওয়া একটা চ্যালেঞ্জ। থার্ড আর একটা হচ্ছে যে এক্সটার্নালি চ্যালেঞ্জের মুখে সরকার অবশ্যই আছে। তবে সবার আগে বাংলাদেশ থেকে যেভাবে এখন পর্যন্ত এগুচ্ছে এবং অনেক বড় বড় পাওয়ার, সুপার পাওয়ারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তার প্রথম বৈদেশিক সফরটা সাজালেন, প্রথম মালয়েশিয়া এবং পরে চীন, এবং আমাদের প্রতিবেশী যিনি কেবলা হিসেবে সবসময় আগে এক্সপেক্ট করেছেন শেখ হাসিনার সময়, এটা তো বিবাহের সম্পর্ক ছিল, এটা অনেক কিছু দেওয়ার সম্পর্ক, তার বিনিময়ে প্রাপ্যতা তৈরি হচ্ছে, বাট সেটির বাইরে গিয়ে কিন্তু বিনির্মাণের চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা এখনো জানি যে ইন্টারন্যাশনাল আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ, ইট হ্যাজ টু বি রিডিফাইন, রিশেপ, এটা একটা চ্যালেঞ্জ। লাস্ট আরেকটা জিনিস আমি বলি যে সরকারের অনেক রকম সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সরকার সাধারণ মানুষের জীবন মান, উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশ সবকিছু করার চেষ্টা করছে, কিন্তু উস্কানির কারণে ধৈর্যের যে জায়গাটা সাধারণ মানুষকে রাখতে হবে, সেই জায়গাটা আমি মনে করি যে প্রধানমন্ত্রীর প্রতি অগাধ আস্থা মানুষের এবং সম্মান তৈরি হয়েছে। পারহ্যাপস হি ইজ ওয়ান অফ দি মোস্ট পপুলার প্রাইম মিনিস্টার ইন দি 6-month ইভ্যালুয়েশন অফ এনি গভর্নমেন্ট এক্সিস্টেড ইন বাংলাদেশ, সেটার ক্ষেত্রে। কিন্তু এটা একটা চ্যালেঞ্জ যে আপনি যে কমিটমেন্টগুলো করেছেন, যেমন পিঙ্ক বাস আসতেছে, সাথে 200 বাস আসবে, ফাইন, বাট আমার চ্যালেঞ্জের জায়গাটাতে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। কিভাবে? আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও খুব কম, আমরা সেখানে গভর্নমেন্টকে সাহায্য করতে হবে। এই চ্যালেঞ্জ থেকে উতরাতে গেলে আমাদেরকে সময় দিতে হবে, যে 6 মাসের মধ্যে সচিবালয়ের গেটে আপনি যেতে পারেন না। দুটো জিনিস, একটা হলো অপতথ্য এবং যে উস্কানি দেওয়া হচ্ছে তার থেকে বাইরে এসে সাধারণ মানুষের এই রিয়েলাইজেশনটা তৈরি করা সরকারের জন্য একটা চ্যালেঞ্জ। আপনি যে উস্কানির কথা বলছেন, সেটাকে গতকাল আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী তার জনসভায় বলেছেন যে সংস্কারের নামে কেউ কেউ বিভ্রান্ত করছে। আসলে কারা বিভ্রান্ত করছে, কি বিভ্রান্তি তৈরি করছে সংস্কারের নামে, একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আমি গতকালকে সেই সভাটিতে উপস্থিত ছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন যে সংস্কারের নামে কেউ কেউ বিভ্রান্ত করার চেষ্টা করছে। আসলে বিভ্রান্তের অপচেষ্টা করছে, জনগণ কিন্তু বিভ্রান্ত হয়নি। আপনি যদি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে দিকে একটু তাকান, 18 মাস এই যে তত্ত্বাবধায়ক সরকারটা ছিল, ও মানে অনেকভাবেই কিন্তু তার প্রভাবিত করেছে, তারাই কিন্তু পরিচালনা করেছে। এবং আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকতেন,
তখন কিন্তু দেখতেন যে একটি দল ক্ষমতায় চলে গিয়েছে। আজকেও আপনার এই যে টক শো বা যে কোনো কিছুতে আপনি ঢুকে দেখবেন যে নানা রকম ভুল নেগেটিভ অপতথ্য, যেটা মাউন ভাই খুব সুন্দর করে বলছিলেন, নানা রকম মানে অপতথ্য এবং অপপ্রচার, মিথ্যা গুজব ছড়াচ্ছে। যেরকম আপনি দেখবেন কিন্তু সরকার মানে কিন্তু খুব ধৈর্যের সহিত সর্বোচ্চ বাক স্বাধীনতা কিন্তু আমার মনে হয় 6 মাসে এই দেশের মানে মানুষ ভোগ করেছে। এবং অনেক ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ফটোকার্ড বা মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, অনেক সময় সীমা লঙ্ঘন হয়েছে, অনেক উস্কানি দিয়েছে, অশুভন আচরণ করা হয়েছে। সত্ত্বেও সরকার কিন্তু ধৈর্যের পরীক্ষা দিয়েছে এবং বিএনপি রাজনৈতিক দল হিসেবে তাদের কর্মী সমর্থকরাও কিন্তু অনেক জায়গায় ধৈর্যের পরীক্ষা দিয়েছে। আসলে দেখেন মানে ভুল মানে বিভ্রান্ত করছে, মানে ওনারা বলছে যে বিএনপি সংস্কার চায় না। বিএনপি তো সংস্কারের প্রবর্তক। আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি দিয়েছিলেন, তারপর বেগম খালেদা জিয়া ভিশন 2030, আমাদের নেতা তারেক রহমান উনি 31 দফা রাষ্ট্র সংস্কার 31 দফা কর্মসূচি দিয়েছিলেন। এবং জুলাই সংস্কার করে যারা গলা ফাটাচ্ছেন, এই জুলাই সংস্কারের সনদে কিন্তু তারা প্রথমে স্বাক্ষর করে নাই। বিএনপি সর্বপ্রথম জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং সেই জুলাই সনদে স্পষ্ট উল্লেখ আছে, মাননীয় প্রধানমন্ত্রী সংসদেও বলেছেন, সংসদের বাইরেও বলেছেন, এবং যে নোট অফ ডিসেন্ট সহ এই জুলাই এই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে। এবং বিএনপি কিন্তু ইতিমধ্যে অনেকগুলো বাস্তবায়ন করেছে এবং সেই লক্ষ্যে কাজ করছে। এর বাইরেও জনকল্যাণমূলক কাজ বিএনপি করে যাচ্ছে। আপনি দেখেন শিক্ষাক্ষেত্রে আপনি যদি দেখেন আমূল সংস্কারের উদ্যোগ নিয়েছে। আপনার যদি সময় থাকে তাহলে আমি বিস্তারিত মানে কিছু বলতে চাই। সিলেবাসে পরিবর্তন, যারা মিনিটে যদি বিদেশ যারা গমনাচ্ছে শিক্ষার্থীদের মেধাবীদের জন্য 10 লাখ টাকা বিনামূল্যে জামানত, এই যে স্কুল ব্যাগ এবং জুতা, তারপর হলো যে স্নাতক পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা, যেটা বেগম খালেদা জিয়া প্রথম চালু করেছিলেন, এবং 6ষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত ইনোভেটিভ আইডিয়া শোকেসিং কমিউনিকেশন। তারপর আরেকটি জিনিস আপনার বাংলাদেশে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খুব গুরুত্ব দিয়ে বলেছেন, 22 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে নতুন করে স্পোর্টস, এটা অনেক মিডিয়াতে ঠিকমতো আসে না, সেটা উনি বলেছেন যে। আর আমি গতকালকে আমি একটি কথা আপনাকে বলি, আমি যে উচ্ছ্বাস মানুষের মধ্যে দেখেছি, সেই রাস্তার দুধারে সব শ্রেণী পেশার বয়সের মানুষ প্রধানমন্ত্রীকে ঘিরে যে উচ্ছ্বাস, আবেগ এবং তাদের যে ভালোবাসা আমি দেখেছি, এবং প্রধানমন্ত্রীও সব কিছু সব প্রোটোকল ভেদ করে তাদের কাছে চলে যাওয়া, এক নতুন বাংলাদেশ আমি বিশ্বাস করি। এই বাংলাদেশকে কেউ হারাতে পারবে না। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা যদি সবাই মিলে ওনাকে যদি অনুসরণ করি, ওনার যে চিন্তা চেতনা দর্শন আমরা যদি ধারণ করি, ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশকে কেউ বিভ্রান্ত করে বাংলাদেশের জনগণকে কখনোই বিভ্রান্ত করতে পারবে না। জনগণ সচেতন এবং বিএনপির সাথে থাকবে, এই সরকারের সাথে থাকবে। একটা জায়গায় মানে একটা রেখা টানা দরকার, যে জুলাইয়ের চেতনা বা সংস্কার গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে রাজনৈতিক সংস্কার, কিন্তু আমি বলছি না রাজনৈতিক সংস্কার করতে হবে, অবশ্যই করতে হবে। দুটো পয়েন্ট, একটা হচ্ছে যে আমি যে সরকারটা ক্ষমতা নিল, আমি সবার প্রতি রেসপেক্ট রেখে বলছি, প্রথম কি জিনিস, মানুষের মুখে অন্ন দিতে হবে, বস্ত্র দিতে হবে, লোন শোধ করতে হবে, অর্থনীতি বিনির্মাণ করতে হবে, নাকি আমি প্রথম দিন থেকেই আমি ধরে নিলাম যে একেবারে সংস্কারের ডট অফ ডিসেন্ট সহ বিএনপি আপার হাউস বাস্তবায়ন করা শুরু করলো, আর্টিকেল 70 বাস্তবায়ন শুরু করলো। বিএনপি তাহলে মানুষের জুলাইয়ের যে মূল চেতনার জায়গা, বৈষম্য নিরসন, সেটা নিয়ে কখন কাজ করবে? তাহলে প্রায়োরিটি কোনটা থাকতে হতো গভর্নমেন্টের সামনে? রাজনৈতিক সংস্কারে মনোযোগ দেওয়া নাকি সামাজিক অর্থনৈতিক সংস্কারে মনোযোগ দেওয়া? তো বিএনপি তো সামাজিক অর্থনৈতিক সংস্কারটাকে গুরুত্ব দিয়েছে, যে উদাহরণগুলো উনি দেওয়ার চেষ্টা করছি। আমি একটু প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, যে আমরা যদি তারেক রহমান যে 31 দফা দিয়েছেন এবং যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো বাস্তবায়ন করছেন তিনি, এবং আপনারা বলছেন যে ভোটের যে কালি শুকানোর বা মুছে যাওয়ার আগেই সে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন এবং শুরুও করেছেন। কিন্তু আমরা যদি প্রধানমন্ত্রী ছাড়া যে সরকারের আরো অন্যান্য মন্ত্রীরা রয়েছেন, তাদেরকে আসলে তাদের কার্যক্রমের উপর কত মার্কস দিবেন আর কি, মানে তাদের সফলতার যদি মূল্যায়ন করেন, সেটি কিভাবে করবেন? আমি প্রশ্নটি রেখে বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, জেডএসআরএম দেশ সাম্প্রতিক নিচে আরো একটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। জেডএসআরএম দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি আমি, অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন স্যার। আপনার কাছে প্রশ্ন ছিল যে প্রধানমন্ত্রীর উদ্যোগ এবং কার্যক্রম, সেগুলো আমরা দৃশ্যমান দেখছি, অন্যান্য যে সরকার সদস্য যারা রয়েছেন বা অন্য মন্ত্রিসভার, তাদের ক্ষেত্রে আসলে কতটা কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, মানে বাচ্চু আমাকে আরো ভালো বলতে পারবেন, উনি আরো নিশ্চয়ই কাছের মন্ত্রীদের কাছ থেকে দেখেন। বাট আমি ওনার উপস্থিতিতে একটা কথা বলি,
সেটা হচ্ছে বোথ মিনিস্টার্স অ্যাজ ওয়েল অ্যাজ এমপিস তারা একটা ভয়ের মধ্যে আছেন। আমি বাচ্চু ভাই আমার বা পাশে বসে আছেন। আর একটা উদাহরণ আমি দিই, সম্প্রতি আমি একটা কোনো জায়গায় কয়েকজন মন্ত্রী সহ জাস্ট একটা আড্ডায় ছিলাম। তো নর্মালি 10টা 11টা 12টা একটা উইকেন্ডে উইকডেতে, কিন্তু একজন মন্ত্রী 9টার থেকেই আমাদের কাছের বন্ধু বাট উঠবো করতেছে, বলছে ভাই সকালে 7টায় উঠতে হবে, 9টা অফিসে যেতে হবে। এবং একইভাবে সারাক্ষণ প্রত্যেকটি এমপি এবং মন্ত্রী, বাংলা শব্দটা ব্যবহার করার জন্য দুঃখিত, অডিয়েন্সের সুবিধার্থে ব্যবহার করেছে, দৌড়ের উপরে থাকা যাকে বলে সেটা আছে, আমি বোঝার জন্য শব্দটা শিক্ষক হিসেবে ব্যবহার করলাম। এবং এখানে উনি বসে আছেন, বাকিটা উনিই বলবেন। 2, তাহলে এটার মাধ্যমে কি একদিনে পরিবর্তন হয়ে যাবে, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে? সেটা আশা করাটা অমূলক। বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতির চর্চা সেটা আস্তে আস্তে পরিবর্তিত হবে। তাহলে প্রথম যদি আমার পাশে বসা এমপি মহোদয়ের মাথায় থাকে যে আমার প্রত্যেকটি ওয়ার্ক ইজ বিং রিভিউড, আমার প্রত্যেকটা কাজ পর্যবেক্ষণ করা হচ্ছে, সেটা দলগতভাবে, সেটা সরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে, কেউই ইনক্লুডিং মি, আমরা যারা বিভিন্ন জায়গায় আছি কেউই এটার বাইরে নই। তাহলে আপনি যখন জানেন যে আপনি একটা সার্ভিলেন্সের মধ্যে আছেন, আপনি একটা দায়বদ্ধতার মধ্যে আছেন, আপনি একটা জবাবদিহিতার মধ্যে আছেন, এবং আশা করি আল্লাহ ওনাকে হায়াত দারাজ করবে, সেম গোস টু মি, তাহলে লম্বা সময়ের কথা চিন্তা করে কিন্তু প্রথম একটা জিনিস তৈরি হয়ে গেছে যে কোনো ধরনের দুর্নীতিতে, চাঁদাবাজিতে বা কোনো ধরনের সমাজ বিরোধী কাজে, কোনো ধরনের অপরাজনৈতিক তৎপরতায় যুক্ত থাকলে শাস্তি পেতে হবে। এটা কিন্তু নোশনটা এখন এস্টাবলিশড। ওই যে তারেক রহমানের রাজনৈতিক সংস্কৃতির কথা আমি বলছি, এটা এস্টাবলিশড। এটা আমার বাচ্চারা আরো ইলাবোরেট করবেন নিশ্চয়ই। তাহলে এই পরিবর্তনটা হয়েছে। 2, অ্যাকাউন্টেবিলিটি। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, সব মন্ত্রীর কথা বলতে পারি না, অন্তত 10-20 জন মন্ত্রীর সাথে যোগাযোগ হয়, তারা প্রত্যেকে থরকম্প। এবং কিসের জন্য? শুধু ওনাকে ভয় পেয়ে না, থরকম্প হচ্ছে এই যে ম্যানিফেস্টো তাদের সামনে আছে, সেটা অ্যাডভাইজাররা সহ, সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা, ডে টু ডে কি হচ্ছে। এবং আমি আপনাকে মানে ওভারঅল নিশ্চিত করতে পারি প্রত্যেকে অমানবিক পরিশ্রম করছেন। এখন সব কি একদিনে সংস্কৃতি পরিবর্তন হয়ে যাবে, একদিনের পেট্রোনাইজেশন শেষ হবে? না, সময় দিতে হবে। কিন্তু জবাবদিহিতার জায়গাটা প্রত্যেকে মন্ত্রীরা চেষ্টা করছেন বলেই আপনি যদি মন্ত্রণালয় ধরে ধরে যান, আজকে যে একটা 10টি পয়েন্টের তথ্য উপস্থাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র, সেখানে কিন্তু প্রত্যেকটি মন্ত্রণালয় এসছে, কম বা বেশি, কিন্তু প্রত্যেকটি মন্ত্রণালয় 180 দিনে যে কাজ করেছে। আমার প্রথম সেন্টেন্সটি যেটি ছিল পারহ্যাপস বা আর্গুয়েবলি, শব্দটা একাডেমিক্যালি বললাম, সম্ভবত বাংলাদেশের কোনো সরকারের কোনো মন্ত্রণালয়, কোনো মন্ত্রী এভাবে সিস্টেমেটিক্যালি কাজ করেনি। এবং আপনি যদি যে কোনো মন্ত্রীকে আপনার অনুষ্ঠান থেকে দর্শকরাও ফোন করে, তারা দেখবে যে প্রত্যেক মন্ত্রীর একটা খতিয়ান তৈরি হয়েছে যে সে কি করেছে বা পারফরমেন্স ইন্ডিকেটর কি ছিল, কি করতে হবে। আরেকটা জিনিস বলে শেষ করি যে প্রায় কিন্তু এমপি সাহেবদের ক্ষেত্রে আমি জানি না, বাট আমি মন্ত্রীর ক্ষেত্রে যেহেতু আমি একটি মন্ত্রণালয়ের সাথে যুক্ত, প্রায় কিন্তু যখন তখন মাননীয় প্রধানমন্ত্রী ডেকে প্রত্যেক মন্ত্রীর সাথে কথা বলেন এবং ফলো আপ করেন, যে কারণে জবাবদিহিতার জায়গাটা যাতে স্ট্রং। আশা করি আমরা যে পারফরমেন্স আরো বাড়বে, এবং আমরা আশা করি যে চ্যালেঞ্জগুলো তো আমি বললাম যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হতে হবে, আচরণগত পরিবর্তন হবে, অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, পলিটিক্যাল চ্যালেঞ্জ আছে, বাট এই ধারা অব্যাহত থাকলে আমি বিশ্বাস করি যে মন্ত্রণালয়ে মন্ত্রীর চাকরি করতে গেলে অথবা আবার এমপি হতে গেলে জবাবদিহিতার মধ্যে আসতে হবে। ধন্যবাদ। আমি একটু শেষ করতে চাই মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, আপনাকে দিয়ে সরকারের সামনের পরিকল্পনা কি, এবং এই যে এখন যে রানিং যে সংকটগুলো রয়েছে, বিদ্যুৎ, গ্যাস, লোডশেডিং, এইগুলো আসলে কিভাবে মোকাবেলা করবে? আমি 3 মিনিটে আমি 3 মিনিট শেষ করব। আমি দেখেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ অনুসরণ করি, বেগম খালেদা জিয়ার দেখানো পথে, এবং তারেক বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ওনাকে অনুসরণ করি, এবং উনি একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য দিন নিরলসভাবে কাজ করছেন। আপনি যদি বলেন যে একটু আগের যে এইটা আমি বলি, মাননীয় প্রধানমন্ত্রীকে অনুসরণ করে ইতিমধ্যে অনেক মন্ত্রীরাই ওনার মতো অনেকেই সরকারি গাড়ি ব্যবহার করছেন না, অনেকে বেতনের 10% সরকারি কোষাগারে জমা দিচ্ছেন। দেখেন উনি কখন খান, কখন করেন, খুব মানে স্বল্পাহারী এবং খুব মিতব্যয়ী, এবং সব ক্ষেত্রে সরকারের রাষ্ট্রীয় খরচ কমিয়ে নিয়ে আসা হয়েছে। এবং একটা ছবির সংস্কৃতি ছিল যে মানে সব জায়গায়, সেটি উনি বন্ধ করেছেন। সচিবালয়ে যাওয়ার পথে দেখেছেন, ওনার চোখে পড়েছেন, সেটি বন্ধ করেছেন। দেখেন আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে আমি কোনোদিন সচিবালয়ে যাই নাই। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমাদের কখনো সকাল বিকাল সংসদ ছিল, যখন বিকাল 3টা বা 3:30টায় সংসদ ছিল, সচিবালয়ে সকালে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে 5 মিনিট আগে চলে যেতেন। আমি সকালে সচিবালয়ে যেতাম, গিয়ে আমি আপনাকে বলি
বেশিরভাগ সময় দুপুরবেলা আমার খাওয়া হয় নাই, সংসদে চলে গেছি, দুপুরবেলা না খেয়ে লবিতে তারপর গিয়ে সংসদে যা পাওয়া বসেছি, যায় তাই খাওয়া। বিকেল বেলা তারপর এই ঈর ফাঁকে নামাজের যখন বিরতি দিত তখন লবিতে সংসদে কেক খাওয়া। ক্যাফেটেরিয়ায় কিছু খেয়েছি। আপনি ছবির কথা বলছেন, আমি নিজে- প্রধানমন্ত্রী তার ছবি সরাতে হ্যাঁ। বলেছেন, এমপিরা কি তাদের হ্যাঁ, ছবি অনেক ক্ষেত্রেই সেটা হয়েছে, সরাচ্ছেন? অনেক ক্ষেত্রে সেটা হয়েছে। দেখ আমি বলছি, তারপর আমি অসুস্থ হয়ে গেছি। অনেকে এটাও বলছে যে মন্ত্রীরা দেখেন- এমপি হলাম বুঝতেই পারছেন না। দেখেন আমি যে এমপি, আমি অনেস্টলি বলি, আল্লাহ রাব্বুল আলামিন সবার মনের খবর জানেন। আমি কিন্তু আজকে পর্যন্ত কোনোদিন আমি নিজেকে এমপি মনে করি নাই। টেবিল সচিবালয়ে গিয়ে দৌড়ে এলাকার উন্নয়নের জন্য কাজ করেছি। আমি আজকে পর্যন্ত আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমি 1 ঘন্টার জন্য বসতে পারি। সামনের পরিকল্পনা কি? ঠিক তেমনি আগামীর পরিকল্পনা। এখন দুটো জিনিস আমাদের, একটা জিনিস ভোগাচ্ছে, বিদ্যুৎ এবং গ্যাস সংকট। দেখেন এটা তো বিএনপির সৃষ্ট নয়, 6 মাসে এটা তৈরি হয় নাই। বাপেক্স নামে একটি সংস্থা আছে গ্যাস ও অনুসন্ধানের জন্য, 17 বছর এই সংস্থাটিকে একদম পঙ্গু করে রাখা হয়েছে, কোনো উদ্যোগ নেওয়া হয় না। আগামীতে আমরা চেষ্টা করছি, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটি দেশের সাথে কথা বলেছেন, এই সংকটটি গতকালকে ওনার বক্তব্যে এই কথাটি উনি উল্লেখ করেছেন যে 27 তারিখ যে মহান সংসদ, জনগণের ভোটে নির্বাচিত যে সংসদের যে অধিবেশন শুরু হচ্ছে, সেখানে বিদ্যুৎ এবং গ্যাস সংকট মোকাবেলায় ওনার যে পরিকল্পনা সেটা জনগণের সামনে তুলে ধরবেন। আমরা জনগণের প্রতিটি সমস্যা অ্যাড্রেস করব এবং জনগণের চাহিদা পূরণ করার জন্য আমরা কাজ করছি, জনগণের জন্য কাজ করছি। এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি আমরা এই যে শহীদ জিয়া, আপনারা অনেককে দেখবেন যে লোক দেখানোর সৎ, উপরে এই যে আপনারা ধরেন শহীদ জিয়া লোক দেখানোর সৎ ছিলেন, সত্যিকার অর্থেই ছিলেন। বেগম খালেদা জিয়া ছিলেন তারেক রহমান। বেগম খালেদা এবং তারেক রহমানের নামে অনেক অপতথ্য বা বিভ্রান্তি ছড়ানো হয়েছে, মিথ্যা কথা ছড়ানো হয়েছে, কিন্তু 1 টাকা দুর্নীতি প্রমাণ দিতে পারে নাই। ঠিক তেমনি আমরাও ওনাদের দেখানো পথে হাঁটছি এবং এই বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করছি। আমি এইটুকু বলতে পারি যে আমরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কিন্তু একদিনে পরিবর্তন হবে না। এটা যেরকম মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের মন্ত্রী মহোদয়, এমপি আমাদের যেরকম ওনাকে সহযোগিতা করতে হবে, দেশের জনগণেরও যে মানসিকতার সেটার পরিবর্তন করতে হবে, ওনাকে সহযোগিতা করতে হবে। আমরা যদি যখন বিদেশে যাই সব নিয়ম কানুন মানি, দেশে আসলে যদি আমরা না মানি তাহলে কিন্তু হবে না। এবং সেটা আমাদের সব স্তরের মানুষকে সহযোগিতা করতে হবে সবাই। আমি আশা করব যে দেশের জনগণ মাননীয় প্রধানমন্ত্রীর যে চিন্তা, দেশ পরিবর্তনের যে চিন্তা, সেটা সবাই অনুধাবন করছেন, সবাই দেখছেন, সবাই ওনাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সবার সহযোগিতা বাংলাদেশ একটি সুন্দর একটি বাংলাদেশ আমরা দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু এবং অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন স্যার, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, জেডএসআরএম দেশ সাম্প্রতিক আজ এখানে শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল একই সময় নতুন অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।